This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাসই বটে, শুভ বড়দিন আর কি। শুভেচ্ছা কাকে জানাবেন? যিশুর জন্ম ভিটে বলে পরিচিত যে বেথলেহেম, সেই জায়গাটার কি অবস্থা জানেন? আজকে পার্ক স্ট্রিটে আলো জ্বলছে, আমরা উৎসব করছি, চারপাশে একটা ফিল গুড মেজাজ, কিন্তু যার জন্য এত কিছু, সেই যিশুর জন্মস্থান বেথলেহেম এখন অন্ধকার। অবশ্য পার্ক স্ট্রিট থেকে বেথলেহেম পর্যন্ত যাওয়ার দরকার নেই। পার্ক স্ট্রিট থেকে জাস্ট একটু ডান দিকে যান, ধর্মতলা মাতঙ্গিনী মূর্তির নিচে অথবা ওই গান্ধী মূর্তির নিচে, সেখানেও পৌঁছে যান, গেলে দেখবেন যে একই রকম অন্ধকার, কারণ ওটাই এখন এ রাজ্যের বঞ্চিতদের মিলন মঞ্চ। এসএলএসটি, টেট থেকে শুরু, যত দিন যাচ্ছে মনে হচ্ছে দুনিয়ার সমস্ত ন্যায্য বেকার, মানে ন্যায্য বেকার কথাটা হচ্ছে যাদের ন্যায্যভাবে চাকরিটা পাওয়ার কথা ছিল, যারা বঞ্চিত হয়ে বেকার হয়েছে, তারা সব যেন ওই ধর্মতলার ধর্ণা তলায় জমায়েত হচ্ছে। সেই সংখ্যাটা আরও বাড়বে নাকি? সেরকমই তো মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, গতকাল এটা চাকরির পরীক্ষা হয়ে গেছে, টেট প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে ফেলেছে। এবার কাল এখানে যারা টেট পরীক্ষা দিলেন, তাদের মধ্যে তো অনেকেই পাশ করবেন আর কি, মানে তারাও তো আগামীর যিশু। দেখুন, আমাদের শিশুদের মধ্যে আমরা যিশুকে দেখি, কিন্তু যারা ভবিষ্যৎ তৈরি করবেন, সেই শিশুদের ভবিষ্যৎ, তারাও তো আলো দেখাচ্ছেন কিছু মানুষকে, তারাও তো যিশুই। অসংখ্য জীবনকে আলো দেখানোর দায়িত্ব তারা নেবেন, মানে নেওয়ার কথা, সেই জন্যই তো পরীক্ষায় বসেছেন, সেই জন্যই তো তারা পরীক্ষা থেকে পাশ করবেন। কিন্তু আলো দেখানোর সুযোগটা পাবেন তো? কারণ চারপাশে যা দেখছি, খুব একটা ভরসা তো করতে পারছি না। 2014, 2017, তারপরেই 2022 সাল পরপর টেট হয়েছে, আর টেট পরীক্ষার্থীরা যারা পাস টাস করেছেন আর কি, মানে ওই ভবিষ্যতের যিশু তৈরির বা ভবিষ্যতের যিশু হওয়ার দুটোরই ছাড়পত্র পেয়েছেন। তারা তো রাস্তায় রাস্তায় ঘুরছেন, আদালতের দরজায় কড়া নাড়ছেন, কোথাও আন্দোলন করছেন, কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও কান্নাকাটি করছেন। চাকরিটা আর পাননি। বেকারের তালিকাটা ক্রমশ কিন্তু লম্বা হচ্ছে, আর তার মধ্যেই 2023 সালের টেটও হয়ে গেল। আবার অনেকে বেরোবেন, ওই তালিকাটা আরেকটু লম্বা হবে। দেখে শুনে কি মনে হচ্ছে জানেন? টেটটা না, এটা বেশ টেট ওই কনস্পিরেসি থিওরির আধার হয়ে গেছে, জানেন তো। গোটা টেটের মতো এরকম মানে ফাটাফাটি কনস্পিরেসি থিওরি আর কোথাও নেই। কেন বলছি? দেখুন, এবছর টেটের আগে পর্ষদের তরফে বলা হলো একেবারে ফুল প্রুফ ব্যবস্থা হচ্ছে, একদম একদম কোথাও একটা মানে ছুঁচ গলার জায়গা নেই, কোথাও কোনো ছিদ্র নেই, বজ্র আটুনি আর কি। মুশকিল আছে, যখনই কেউ এরকম বজ্র আটুনি বলেন না, তখনই খুব হাসি পায়, জানেন তো। কারণ এই বজ্র আটুনি থাকলেই কোথা থেকে যেন এটা বাংলার কৃতিত্ব, ঠিক একটা ফসকা গেরোকে ঢুকিয়ে নিয়ে চলে আসবে। তাই তো মনে হলো। পরীক্ষা কেন্দ্রে হাজার রকম পরীক্ষা নিরীক্ষা, বডি স্ক্যান, কোথাও যেন মাছি গলতে না পারে, কিন্তু বজ্র আটুনির ফাঁক গলে প্রশ্ন ঠিক বেরিয়ে এলো। তাকে কোনো বজ্র আটুনি আটকাতে পারে না। এটা মনে হচ্ছে আমাদের এখানে নিয়ম হয়ে যেতে চলেছে। বেলা 12টায় পরীক্ষা শুরু, আর 1 ঘন্টা যেতে না যেতেই, ঠিকভাবে বললে মানে এখন অবধি যেটা জানা গেছে, 1:13 মিনিটে নাকি প্রশ্নপত্রই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে। বা তখন এরম যদি চলে, এরপর আপনারা কিসের ওপর খেয়াল করে দেখুন। তারপরেও কিন্তু কতক্ষণ পরীক্ষা আছে, 2:30 অবধি পরীক্ষা হওয়ার কথা। এবার এটাকে সবাই বলছেন চক্রান্ত, পর্ষদ বলছে চক্রান্ত। আমাদের যে প্রতিনিধি, তিনি এই যারা পরীক্ষা দিতে গেছিলেন তাদের কাছে যাচাই করে নিয়েছেন যে এই যারা এই প্রশ্নগুলো বাইরে বার করেছেন, মানে যেগুলো পাওয়া গেছে, সেগুলোর সঙ্গে আসল প্রশ্নের মিল আছে কি নেই, এটা তো একটু বুঝে নেওয়ার দরকার। যে বেরিয়ে এলো মানেই সেটাই আসল প্রশ্নপত্র, এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু সেটাও খতিয়ে দেখেছি। প্রাইমারি টেট মানেই কি বিতর্ক? পর্ষদ বজ্র আটুনির দাবি করলেও তো শেষমেশ ফসকা গেরো। পরীক্ষা শেষ হওয়ার আগেই মোবাইলে ভাইরাল টেটের প্রশ্নপত্র, হুবহু একই প্রশ্ন। বাইরে বেরিয়ে এসে বলেছেন পরীক্ষার্থীরা,
এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় একটা থেকে ঘোরাফেরা করছে। এই সবকটা প্রশ্ন আমার হয়তো লিক হয়েছে। হ্যাঁ, এটাই সেম প্রশ্ন, একই প্রশ্ন, একদম সেম প্রশ্ন। এটা তো কোশ্চেন পত্র দুর্নীতি হয়েছে, কোশ্চেন পত্রে দুর্নীতি হয়েছে, কোশ্চেন ফাঁদ হয়েছে। বছর বছর টেট হচ্ছে, চাকরি হচ্ছে না, তার উপর প্রশ্নপত্র বাইরে। এমন পরীক্ষা নেওয়ার মানে কি? প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরাই, দাবি উঠছে পরীক্ষা বাতিলের। এগুলোকে নিয়ে খেলা হচ্ছে, এগুলোকে নিয়ে আমরা এই পরীক্ষা বাতিল হোক, আবার পরীক্ষা দেবো। এগুলো শুধু দেখাতে চাই যে পরপর আমরা পরীক্ষা নিচ্ছি, বারবার পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু সেভাবে আমরা কোনো ফল পাচ্ছি না। শুধু পরীক্ষায় নেওয়া হচ্ছে এত টাকা দিয়ে, এখন দেখুন পরীক্ষার পত্র ফাঁস। প্রশ্ন তুলছে বিরোধী দল। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না। টাকার বিনিময়ে যদি চাকরি হয়, টাকার বিনিময়ে যদি পরীক্ষার প্রশ্নপত্র বিলি হয়, টাকার বিনিময়ে যদি আগে থেকে তালিকা ঠিক করে নেয় যে হাই করে প্রতিদিন বেরোচ্ছে। ডিফেন্স বাঁচাতে অন্তর্ঘাত তত্ত্ব তৃণমূলের। প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন, অন্তর্ঘাত করার জন্য করতে পারেন। অন্তর্ঘাত তত্ত্ব প্রাথমিক শিক্ষা পর্ষদেরও। এটাকে কোশ্চেন লিকিং আমরা বলবো না, কারণ পরীক্ষা শুরু হয়েছে 12টায়। আর মনে হয় ইন্টেনশনালি এটাকে মেলাইন করার জন্য কেউ এটা করে থাকতে পারে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাহলে প্রশ্নপত্র বাইরে এলো কি করে? নদিয়ার কৃষ্ণনগরে কালীনগর স্কুলে 2 পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ। তাদের গ্রেপ্তার করে আজ আদালতে তুলেছিল পুলিশ। প্রশ্ন ভাইরাল হওয়া নিয়ে পরীক্ষার্থীরাও বলছেন আদালতে যাবেন তারা। লাখ লাখ টাকা দিয়ে কোশ্চেন যদি গৌতম পাল বিক্রি করে, তো দরকার নেই এরকম প্রত্যেক বছর টেট নেওয়ার। আমরা এটার প্রতিবাদ করছি, আমরা হাইকোর্টে যাবো। আমরা বিচার চাই, হাইকোর্টে যাবো। ওটা দায় গৌতম পালকে নিতে হবে। তবে কি 23-এর টেটও মামলার জটে জড়িয়ে যাবে? স্রেফ সময়ের অপেক্ষা। আমরা খতিয়ে দেখেছিলাম যে এই ঠিক প্রশ্নই এগুলো কিনা, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলোই অ্যাকচুয়াল প্রশ্নপত্র কিনা। কারণ নইলে কী করে বলবো যে বজ্রআটুনি ফসকা গেরো, ওই ফসকা গেরো দিয়ে আসল প্রশ্নই বেরিয়েছে। এবং খুঁজে পেতে দেখা গেছে মোটামুটি যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু বলছেন ওই একই প্রশ্ন। এবং সেটাও বুঝতে পারছি তার কারণ পর্ষদ থেকেও বলা হচ্ছে এটা চক্রান্ত। এই পর্ষদকে কালিমালিপ্ত করার, গোটা প্রক্রিয়াটাকে কালিমালিপ্ত করার, গোটা রাজ্যটাকে কালিমালিপ্ত করার এটা বিরাট চক্রান্ত। এবার একটা পরীক্ষা, সেই পরীক্ষার থেকে যদি এরকমভাবে সবার কালিমালিপ্ত করার, চরিত্র, ভাবমূর্তি সব কিছু কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় একটা পরীক্ষাকে, তাহলে সেটার মধ্যে বিরাট কনস্পিরেসি থিওরি জুড়িয়ে আছে। এটা মনে হবে কিনা বলুন আপনাদের? চাকরি প্রার্থী যুবক যার সাথে আমাদের রিপোর্টারকে কথা বলতে দেখলেন, তিনি প্রথমে যদিও বা একটু অবাক হয়েছিলেন, তারপর তো হেসেই ফেললেন। বললেন আগের বার 150 টাকা জলে গেছে, এবার না হয় 500 টাকা গেল। মানে গত বছর পরীক্ষায় বসতে ফর্ম ফিল আপ বাবদ 150 টাকা দিতে হয়েছিল, আর এবার 500 টাকা দিতে হয়েছে। বাজার দর বাড়ছে, চেঞ্জ হচ্ছে, ডিএ বাড়ছে না, সেটাতে কি হয়েছে? না, ডিএ বেড়েছে। বাড়লে তো যতই সবাই আন্দোলনকারীরা দাবি তুলুন, 36% এখনও গ্যাপ রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কিন্তু বেড়েছে তো বটে। এই 1 বছরের মধ্যেই 7% বেড়েছে। তাই জন্যই গতবার 150 দিতে হয়েছিল, আর এবার 500 দিতে হয়েছে। আলটিমেটলি সেই খরচটাকেই আসলে বাজে খরচা বলে মনে করছেন একজন শিক্ষিত তরুণ। কোন টাকাটা? যে টাকাটা তিনি পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছিলেন, সেই টাকাটা যেটা তার ভবিষ্যতে চাকরি পাওয়ার রাস্তা খুলে দেওয়ার রসদ জোগানোর কথা। চাকরি তো আর কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া। নাম কি তোমার? আগের বার 150 টাকা গেছে, এবার 500 টাকা গেল, সামনে বার হয়তো 1000 টাকা নেবে। চাকরি কাউকে দেবে না। টেটের নামে 1000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলে 700 টাকা দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। সরকার শুধু রোজগারের ধান্দা দেখছে। চাকরি পাওয়া নাই যাবে, কবে পাওয়া যাবে কোনো কিছু ঠিক নেই। তাহলে প্রশ্নপত্র ফাঁস হলো কি না হলো তাতে আসে যায়, কিন্তু দেখুন এটা নিয়ে আসে যায়। তার কারণ এই মুহূর্তে ওই
চাকরি পাওয়ার বিষয়টা কিন্তু খুব জটিল। অলরেডি একদল মানে অনেকগুলো ব্যাকলগ রয়েছে, আবার আরেক দল তারাও যদি ব্যাকলগের তালিকায় ঢুকে যান তাহলে তো চাপ বাড়বে। ওপাশে যত যোগ্য চাকরি প্রার্থীর সংখ্যাটা বাড়বে ততই তো চাপটাও বাড়বে। এটা কি কেউ চান নাকি? সবাই চান যে গোটা বিষয়টা যত ঠেলে রাখা যায়, মানে চাপটা যত দেরি করে এসে পড়ে। তাই আপাতত বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা হলে ওই প্রশ্নটা আর কেউ তুলবেন না। শীতকালে দেখুন, এর আগে আমরা কি দেখেছি যে পাখা, এসি, ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা, এগুলো ওই শীতের সময় যাদের আর কি চাহিদা কম আর কি, তারা সব প্রোডাকশান বন্ধ রাখতো। আগে যা প্রোডাকশান হয়েছে তার স্টকগুলো ক্লিয়ারেন্স হতো। এখন তখন চাকরি বাকরি সেটা তো একটা কর্পোরেট বিষয় হয়ে গেছে, মানে বাণিজ্যিক বিষয় আর কি। ওই পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানির সৌজন্যে গোটা ব্যাপারটা যে কোন লেভেলে পৌঁছে গেছেন আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এই তো কত অভিযোগ, সবই নাকি চাকরিগুলো টাকা দিয়ে বিক্রি হয়েছে। এই তাই জন্য কোটি কোটি টাকা তৈরি হয়ে গেছে, প্রচুর শেল কোম্পানি তৈরি হয়ে গেছে, এলাহি বাড়ি, প্রচুর ফ্ল্যাট, প্রচুর জমি সম্পত্তি, সবই তো এই চাকরি বিক্রির টাকার থেকে হয়েছে বলে শোনা গেছে বিভিন্ন লোকে। তার মানে চাকরিটা একটা ইন্ডাস্ট্রির পর্যায়ে চলে গেছে। এই ইন্ডাস্ট্রি যার মধ্যে রয়েছে সেটাকে কর্পোরেট সেক্টর ভাবলে ক্ষতি কী? তাই এই মনে হচ্ছে পর্ষদের কাজটা না এই বহুজাতিক কোম্পানিগুলোর থেকে বেশ কঠিন, কারণ তাদের পক্ষে এই ব্যবসার জন্য স্টক ক্লিয়ারেন্স করাটা সম্ভব প্রোডাকশান বন্ধ রেখে, কিন্তু পর্ষদের কাছে প্রোডাকশান বন্ধ রাখার কোনো রাস্তা নেই। প্রোডাকশান তো হয়েই যাবে, তার মধ্যেও স্টক ক্লিয়ারেন্স করতে হবে। মুশকিল হচ্ছে এইটা যদি হয়, ব্যবসা বন্ধ রাখার কোনো রাস্তা যদি না থাকে, তখন কার পোয়া বারো? রাজনীতি না কোনো সময় দোকান বন্ধ করে না। তৃণমূল নেতারা বলেছেন যে চাকরি দেওয়াটা নাকি আদালতের কাজ। এই রকম একটা চান্স পেয়ে গেলে, গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া গেলে, রাজনীতির কচকচানিটা শুরু হয়ে গেলে, ব্যাস রাজনীতিকদের তো পোয়া বাড়ো, তাদের গুরুত্ব বেড়ে যায়, তাদের সাথে বৈঠক করতে হয় সাধারণ মানুষকে। আবার মুশকিল হচ্ছে আর মাঝখানে লোকজনকে ভুলেও যেতে হয় কি পাওয়ার কথা, কি পেলেন না। এটাই মজা হচ্ছে, জানো তো, এটাই বিউটি রাজনীতির। এই রাজনীতি আর আইনি লড়াইয়ের মাঝখানে কারা সাফারার হয়ে থাকেন, কারা ভুক্তভোগী? কেন আমি, আপনি সাধারণ মানুষ। সেই সাধারণ ঘরের ছেলেমেয়েরা কবে চাকরি পাবে ঠিক নেই, কিন্তু নজর কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সবাই এখন বলছেন ওই প্রশ্ন ফাঁস হলো। কি করে হলো? প্রশ্ন ফাঁস হওয়ার কথা নয়, একটা প্রশ্নও তো লিক হওয়ার কথা নয়। এটা তো সত্যি, প্রশ্ন ফাঁস হওয়া অন্যায়, প্রশ্ন লিক হওয়া অন্যায়, কিন্তু একটা প্রশ্নও যদি ফাঁস না হতো তাহলে যারা পরীক্ষা দিল তাদের একজনেরও চাকরি হতো কি? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কবে হবে এদের চাকরিগুলো? এবং সব কিছু কিন্তু ডিপেন্ড করছে এই নেতাদের মতিগতির ওপর, তাদের মনের ওপর। এবার তাদের মতিগতি, তাদের চিন্তাভাবনা, সেটা কি অল্প কথায় বোঝা সম্ভব নাকি? তাই চলুন সেই কথাগুলো বলেই ফেলি। অনেকগুলো কথা, যে কথাগুলো আজ না বললেই নয়। আচ্ছা, আমাদের নিয়ে নেতারা কি ভাবছেন বলুন তো? বড়দিন বলে কি জনতার প্রতি নেতারা কোনো স্পেশাল ফিলিংস দেখাবেন, নাকি তাদের ফিলিংসগুলো আমরা টের পাবো? তবে আজকে এটা পেয়েছি। আজ ফিরহাদ হাকিম বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের সান্তা ক্লজ। পুরমন্ত্রীর যুক্তিটা খুব পরিষ্কার, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রয়োজন, যা প্রয়োজন আর কি, প্রায় সবটাই আর কি, জন্ম আর মৃত্যু এই দুটোই তো আলটিমেট। তো এর মধ্যে এবং এই দুটোর যাবতীয় প্রয়োজন মেটানোর লক্ষ্য যদি একজন নেন, তাহলে তিনি সান্টা ক্লজ ছাড়া কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন ফিরহাদ হাকিম যে আমাদের সান্টা ক্লজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। সবুজ সাথীর থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, ফ্রি রেশন ব্যবস্থার থেকে শুরু করে ওই স্কুলের ড্রেস, এমনকি পড়ুয়াদের পায়ের জুতো, এমনকি মৃত্যু হলে ওই শেষ পর্যন্ত সমব্যাতির মতো প্রকল্প সব আছে, জন্মালে শিশু সাথী আছে। আর কি চাই? যার অনুপ্রেরণায় এত প্রকল্প, তাকে যদি ফিরহাদ হাকিম সান্তা ক্লজ বলে মনে করেন, তাহলে কি অবাক হওয়ার কিছু আছে নাকি? বাংলার সান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে। সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন, তাকে সান্টা ক্লজ বলবো না তো কাকে সান্টা ক্লজ বলবো? আমি তাই বলছি জনগণকে এবং তৃণমূল নেতাদেরকেও বলছি যে মোজা ঝুলিয়ে রাখুন জানলার পাশে,
যে মুখ্যমন্ত্রী এসে টুকটুক করে একটা করে চাকরি দিয়ে চলে যাবে আপনাদেরকে। আর পার্থবাবুর মতো যদি বেশি মানে শানটার বেশি ফান্ডা হয়ে যায় তখন আপনাকে বান্ধবীও দিতে পারে টাকার সাথে। তবে হ্যাঁ, পুরমন্ত্রীর কথা কিন্তু যুক্তি আছে, যাই বলুন, যে যুক্তিটা তিনি দিচ্ছেন, সান্টা ক্লজের কনসেপ্টটাই তো তাই। দুনিয়া জুড়ে শিশুদের চাওয়া পাওয়ার যাবতীয় হিসেব তো রাখতে হয় সান্তাকে। বাচ্চারা সান্তার কাছে চিঠি লিখে জানায় তাদের কি কি চাই, আর তারা বিশ্বাস করে যে 24শে ডিসেম্বর রাতে সবাই যখন ঘুমোচ্ছে তখন সান্তা চুপি চুপি এসে তাদের ওই মনের মতো গিফটটা দিয়ে যাবে। আচ্ছা, আমরা তো মানে আমজনতা, আমি আপনি নেতাদের কাছে আমরা তো বাচ্চাই। সত্যি সত্যি যা সব কাণ্ড কারখানা তারা করেছেন তার তুলনায় ডেফিনেটলি আমরা বাচ্চা। আপনি খেয়াল করে দেখুন, আপনার মনে হচ্ছে না ওই নেতা বাপ রে বাপ, এই তো সব। তাহলে আমরা তো তাদের কাছে নেহাত বাচ্চা, তাই নেতারাই আমাদের কাছে তাহলে সান্তা ক্লজ। আমরা যদি ছোট হই আমরা সান্টার কাছে চাইতেই পারি, তাহলে আমাদের সান্টা তো নেতারা। ঠিক এ ব্যাপারে আমি ফিরহাদ হাকিমের সাথে 100% একমত। একটাই প্রশ্ন, এত কিছু থাকলেও কেন এই নিয়োগপত্রগুলো, সেগুলো নিশ্চয়ই আছে তার মানে, কিন্তু নিয়োগপত্রগুলো কিছুতেই এই সাধারণ মানুষ কেউ তারা পাচ্ছেন না বলুন তো? এই বড়দিনটাও কেটে গেল, সান্টার ঝুলির থেকে অ্যাটলিস্ট এবছর অন্তত নিয়োগপত্রগুলো বেরোলো না। তাই জন্যই তো ওই চাকরি প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, কখনো সল্টলেকের বিকাশ ভবন, কখনো কালীঘাট। গত শুক্রবারই তো আপার প্রাইমারির আন্দোলনকারীরা সোজা কালীঘাটে চলে গেছিলেন। মুখ্যমন্ত্রী বাড়ির 200 মিটার দূর থেকে তাদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। মোট 59 জন গ্রেফতার হয়েছিলেন, 55 জন তার মধ্যে মহিলা। এবার মহিলা চাকরি প্রার্থীরা শনিবারই জামিন পেলেও ওই 4 যুবক গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত তাদের কিন্তু জেল হেফাজতেই থাকতে হয়েছে। আজ দুপুরে সেই 4 জনকেও জামিন দিয়েছে আদালত। এবার চাকরি চাইতে গিয়ে যারা জেল খাটলেন, বড়দিনে তারা চোখের জল ফেলেছেন। বড়দিন, সান্টা আসবে, সান্টা এই মুহূর্তে যদি সান্টা আসে সবাই তো একটা জিনিসই চাইতে পারে, যারা এই দীর্ঘদিন ধরে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা যারা ধর্মতলায় ধর্ণা তলায় বসে আছে, কারুর 1000 দিন, কারুর 556-57 দিন হয়ে গেছে, তা তো ডেফিনেটলি চাকরিই চাইবে। প্রত্যেকেই তো ন্যায্য চাকরি প্রার্থী। কিন্তু সান্টার ঝোলার থেকে এবার যাই বেরো, অন্তত চাকরিটা বেরোয়নি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অবশ্য এটাও আশা করাটা একটু অন্যায়, তাই না? কারণ ওই ঝোলাতে চাকরি থাকলে তারপর তো বেরোবে। চাকরিগুলো কোথায় সে তো আপনিও জানেন, আমিও জানি। আমরা তো দেখেছি একজন প্রাক্তন মন্ত্রী, আমরা দেখেছি প্রাক্তন পর্ষদ সভাপতি, আমরা দেখেছি প্রাক্তন বিধায়ক, এরা সব আপাতত জেলে রয়েছেন। কিন্তু এদের সবার বিরুদ্ধে অভিযোগ এরা সবাই তো ওই চাকরিগুলোকে তুলে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দিয়েছেন। তো সব যদি বাইরে বিক্রি হয়ে যাবে, ওই ঝোলার মধ্যে আর চাকরি থাকবে কোথা থেকে? যারা তাই জন্য বসে আন্দোলন করছেন, এই বড়দিনটাও চলে গেল, খুব ভালোভাবে কাটিয়েছেন। এদের মধ্যেই একদল খুব ভালো কাটিয়েছেন, তারা জেলে। এই অন্তত এই বড়দিনটা, বড়দিনের প্রাক্কালটা অন্তত তাদের ওই খোলা মাঠে ঘাটে কোথাও কাটাতে হয়নি, জেলে 4 দেওয়ালের মধ্যে কাটিয়েছেন। এরা ওই কালীঘাটে গেছিলেন প্রোটেস্ট করতে, ওই হাই সিকিউরিটি জোন। আমরা এর আগের দিন আমার সঙ্গে 2 জন মহিলা, মোট 59 জন গ্রেফতার হয়েছিলেন, তার মধ্যে 55 জন মহিলা আর 4 জন পুরুষ। মানে এই পুরুষ মহিলা এটা আলাদা করে বলতে হলো, তার কারণ এরা হতে পারেন সবাই আন্দোলনকারী, একই আন্দোলন করছিলেন, কিন্তু ওই 55 জন তারা জামিন পেয়েছিলেন সেদিন শুক্রবার, কিন্তু বাকি 4 জন তারা জামিন পাননি, তাদের জেলে কাটাতে হয়েছে এবং আলটিমেটলি আজকে এসে তারা জামিন পেয়েছেন। এবং তাদের মধ্যেই একজন আমাদের সঙ্গে আজকে রয়েছেন এবং তার সঙ্গে তাদের আইনজীবী ফিরদৌস শামীম
আর আন্দোলনকারী মোজাফফর আহমেদ, এই দুজন আজকে জামিন পাওয়ার পরই সরাসরি আমাদের সঙ্গে চলে এসেছেন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের TV9 বাংলা স্টুডিওয়। মোজাফফর, এই আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হবে ভেবেছিলে? কখনো না, কখনো ভাবিনি যে আন্দোলন করতে গিয়ে আমাদের জেলে যেতে হবে এবং আরও 5 জন কয়েদির মতো আমাদের আমাদের থাকতে হবে এবং জীবনযাপন করতে হবে। ওখানে অভিজ্ঞতাটা যদি একটু বলো। নরকে কোনো অংশ কম ছিল না। রাত্রে তো খাওয়াই হলো না, কি খেতে দিল কি না দিল জানতেই পারলাম না। এবং সকালবেলা উঠে দেখছি ভাগ্যের কি পরিহাস, এগুলো উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। যারা দুর্নীতির দায়ে, চাকরি দুর্নীতির দায়ে জেলে বন্দি, তাদের সঙ্গেই দেখা হলো। কুন্তল ঘোষ, জীবনকৃষ্ণ সাহা, আপনার প্রাক্তন SSC চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, এদের সাথে দেখা হলো? ওখানে দেখা হলো, জাস্ট কথা হলো না। এইটাই সবচেয়ে আমার খারাপ লাগলো। যদি কথাটা বলতে পারতাম হয়তো খুব মন্দির থেকে ফ্রি হতে পারতাম। কি বলতে? বলতে আপনারা কেমন আছেন। যাদের জন্য আপনাদের চাকরিগুলো নেই বলে শোনা যাচ্ছে এবং সেই চাকরিটা চাইতে গিয়ে আপনারা জেলে চলে গেলেন, আর যারা সেই চাকরিটার না থাকার জন্য দায়ী তারাও সেখানে জেলে রয়েছেন, এরকম একটা অসাধারণ অভিজ্ঞতা হবে ভাবেননি তো? কখনো ভাবিনি। আমি ভাবলাম হয়তো জাস্ট কয়েদি, হয়তো মার্ডারার বা ধর্ষণকারী এই থাকবে, কিন্তু দেখবো না যে আপনার চাকরি চুরি বা দুর্নীতির দায়ে অভিযুক্ত তারা দেখবেন, কখনোই ভাবতে পারিনি। আপনাদের চাকরিগুলো না পাওয়ার পরেও এবং সেই জন্য জেলে যাওয়ার পরেও কেমন আছেন এটা জিজ্ঞেস করতে 100 বার। কারণ আমরা তো আর 5 জনের মতো বা অন্য কোনো নেতার মতো বলতে পারি না যদি ওদের ডাইরেক্ট গুলি করো। আপনি এই গুলি করার কথা বলছিলেন, এটা কি ব্রাত্য বসু যেটা বলেছেন যে আপনাদের তো শুধু ধরা হয়েছে, গুলি করা হয়নি, সেইটাই আপনাদের মনে লেগেছে? একদম। কারণ এক শিক্ষামন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনবো সারা পশ্চিমবঙ্গ, আমি নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী আশা হতো যে শিক্ষামন্ত্রী যদি এই কথা বলে তা অন্যান্য মন্ত্রীগুলো তা কীভাবে কথাটা বলবে। আপনার বাড়িতে আমরা কথা বলছিলাম, আপনার বোধহয় বাড়িতে ফেরার সময় আপনার স্ত্রী বলছিলেন যে ওই দুধ নিয়ে ফেরার কথা ছিল। হ্যাঁ স্যার। তো বাড়িতে আমার 3 বছরের মেয়ে আছে একটা, সে আমার চা থাকে না স্যার। এই 72 ঘন্টা স্যার, 72 ঘন্টা কী হবে তা সে তাকে না দেখে আমি যতটা কষ্ট পেয়েছি সে আমাকে নিয়ে তার বেশি কষ্ট পেয়েছে। আমি বেড়াতে গেলেও তাকে নিয়ে আমি বেড়াতে যেতে হয়। ইচ্ছে ছিল, আমি টাকাও নিয়ে এসেছিলাম যে আমি দুধটা কিনে নিয়ে বাড়ি ফিরবো, সেটা ফেরা আর হলো না। আপনারা তো এই আপনাদেরই এক দল, মানে আপনাদের আপার প্রাইমারির না কিন্তু নবম দশমে, যে তারা গিয়ে কুণাল ঘোষের সাথে সাক্ষাৎ করেছেন, শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, আপনারাও করলে পারতেন। সেই সুযোগটা যদিও ওরা দেখা করেছেন কোনো ফলপ্রসূ হয়নি আশা করি, যেহেতু এটা আপনার ডিভিশন বেঞ্চের ম্যাটার আছে, সেক্ষেত্রে আমরা দেখা করার অনেকবার চেষ্টা করেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু উনি তো দেখা করার সময়ই দামে দিচ্ছেন না। যখন CM স্পিনে ছিল, যত সম্ভব 5 সেপ্টেম্বর, যত সম্ভব মনে হচ্ছে আমরা একটা ডিভিশন দেওয়ার জন্য আমরা মঞ্চ থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সাউথ ডিসি অনুরোধে বা ওনারা উদ্যুক্ত কর্তৃপক্ষের অনুরোধে আমরা ওনার কাছে ডিভিশনটা দিয়ে আসি সাউথ ডিসির কাছে। উনি বললেন ঠিক আছে আপনাদের এখন চলে যান, CM ফিরলে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো, কিন্তু সেটা এখনও কন্ট্যাক্ট করছেই উনি। আপনি বারবার একটা নাম উচ্চারণ করছেন, আমি জানি না রাজ্যের কোন ধরনের পদাধিকারী তিনি শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক, তিনি শিক্ষামন্ত্রী? এই যে গোটা বিষয়টা হচ্ছে, এটা সমাধান সম্ভব? এই যে বৈঠকও হচ্ছে আমরা দেখছি, বা এদের ক্ষেত্রে তো এদের জেলে যেতে হলো, গোটা পরিস্থিতি কোনোভাবে আপনাদের এগেনস্টে তো অভিযোগ যে আপনারা খালি আইন আদালত এ সমস্ত করছেন, বিকাশ ভট্টাচার্য এবং তার সঙ্গে কয়েকজন, ডেফিনেটলি আপনার নামও তার মধ্যে আছে, যেটা কুণাল ঘোষ বলেছেন। সমাধান আপনাদের জন্যই কি আটকে আছে? একদমই নয়। যোগ্য চাকরি প্রার্থীরা মামলা করেছেন, আমরা আইনজীবী হিসাবে তাদের হয়ে সওয়াল করেছি মাত্র, কোনো আইনজীবী মামলাকারী নয়। এরা কেন আদালতে এলো? এদের তো আদালতে আসারই প্রয়োজন হতো না যদি তারা ন্যায্য বিচার পেত। যোগ্য ব্যক্তিদের যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো, এরা আদালত কেন? এরা ধর্ণামঞ্চেও বসতো না, এরা আদালতেও আসতো না। এরা কেন এলো? তার কারণ এরা বঞ্চিত হয়েছে। সমাধান একভাবেই সম্ভব, 10 মিনিটে সমাধান সম্ভব।
যদি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি থেকে বাতিল করে দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের ক্রম অনুযায়ী তাদের মেধা অনুযায়ী মেরিট লিস্টে তো আছে, মেরিট লিস্ট আছে, প্যানেল আছে, 1, 2, 3, 4, 5 করে সকলকে চাকরি দিয়ে দিন এবং অযোগ্যদের বের করে দিন। যতক্ষণ পর্যন্ত অযোগ্যদের না বের করছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। কিন্তু সরকার কি চাইছে? এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে একজনেরও চাকরি বাতিল হবে না। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য কোনো প্রকার প্রচেষ্টা হয়েছে? না, প্রচেষ্টা হয়নি। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর প্রয়াস হচ্ছে। কিছু জনকে হাতিয়ার করে সেই কাজটি সুচতুরভাবে করার চেষ্টা করছেন। যদি চাকরি দিতেই হয়, বৈঠকের কিসের প্রয়োজন? স্কুল সার্ভিস কমিশনের কাছে লিস্ট আছে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট আছে, অযোগ্যদের বের করে দেবেন, 1, 2, 3, 4, 5 করে সকলকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন, সেই স্থলে সমস্যার সমাধান। কোনো বৈঠকের প্রয়োজন নেই, কোনো ডেট দেওয়ার প্রয়োজন নেই। অযোগ্যদের বের করবেন, ক্রম অনুযায়ী লিস্ট মোতাবেক সকলকে চাকরি দিয়ে দেবেন, হাতে রেকমেন্ডেশন লেটারটি ধরিয়ে দেবেন, তারা কিছুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারা জয়েন করবে স্কুলে, হয়ে যাবে সমস্যার সমাধান। কিন্তু এই সহজ সমাধানটি চান না। তার কারণ অনেকেই তো আছে মন্ত্রীকন্যা যারা ইন্টারভিউ না বসে চাকরি পেয়েছে, অনেকেই তো আছে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইজি যিনি ওএমআর শিটে কালির আঁচড় না দিয়েই চাকরি পেয়েছেন। তাদের চাকরিগুলো তো বাঁচাতে হবে। তাই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেব মুখে বললেও আসলে কাজে সেটা করা হচ্ছে না। মানে আপনাদের দায় একদম নেই গোটা ব্যাপারটায়? কোনোদিন ওই যে বললাম, আইনজীবী হিসেবে আমার কাজই হচ্ছে যে কোনো আমার যে মক্কেল তার হয়ে সওয়াল করা, সেটাই করি। যে কোনো আইনজীবী সেটাই করেন। আমি কোনো মামলাকারী নয়, বিকাশবাবুও কোনো মামলাকারী নয়। বিকাশবাবুও যারা মামলাকারী তাদের পক্ষের আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেছেন। আদালত সেই সওয়াল জবাবের উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করেছে। কোনো আইনজীবী রায় প্রদান করেননি, আদালত রায় প্রদান করেছে। সেখানে সরকার পক্ষের আইনজীবীও ছিল, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীও ছিল, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের আইনজীবীরাও ছিল। প্রত্যেককে তাদের নিজস্ব সওয়াল জবাব করেছে। আদালত এই সওয়াল জবাবের মধ্যে এটা গ্রহণযোগ্য সওয়াল জবাব বলে মনে করেছেন, তার উপর ভিত্তি করে সেটা গ্রহণ করে তার উপর ভিত্তি করে রায় প্রদান করেছে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্ট আবার রিমান্ড করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। আবার সওয়াল জবাব হবে, সমস্ত পক্ষ তাদের বক্তব্য রাখবেন, আদালত যেটা গ্রহণযোগ্য বক্তব্য বলে মনে করবেন সেটার উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করবেন। কিন্তু এর বাইরে যে সরকার এই পদক্ষেপটি গ্রহণ করত, তাহলে এই ছেলে মেয়েদের আদালতে যাওয়ার প্রয়োজন হতো না, এদের আদালতে যেতেই হতো না, এদের কাউকে গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসতেই হতো না, যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতেন এবং একজন অযোগ্য চাকরি প্রাপকের হয়ে সরকার অন্ততপক্ষে গলা না পাঠাত। তাহলে ভাবতে পারেন যে স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানো, ইভেন ওই রুলসেও বর্ণিত আছে যদি কোনো প্রকার আইন ব্যতিরেকে কোনো নিয়োগ হয় সেই নিয়োগ বাতিল করবেন, স্কুল সার্ভিস কমিশন নিজে বাতিল করতে পারেন। তারা এসে আদালতে এফিডেভিট দিয়ে বলছে যে অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। আপনি এটা স্বপ্নেও কোনোদিন ভাবতে পেরেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করার পিছনে যুক্তিই ছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, সেই স্কুল সার্ভিস কমিশন এসে এই এফিডেভিট দিচ্ছে। আপনি ভাবতে পারছেন একটা প্রতিষ্ঠান, মানে এখন অবধি যে জায়গায় দাঁড়িয়ে আছে পরিস্থিতিটা, এটার আশু কোনো সমাধান আপনি দেখতে পাচ্ছেন? নিশ্চিতভাবেই। দেখুন, সরকার যদি চান তাহলে তো একটা হতেই পারে, আর আদালত তো আছেই, আদালতে বিচার চলছে। নিশ্চিতভাবেই এটা আশা করি যোগ্য চাকরি প্রার্থীরা এই অযোগ্যদের আদালত সরিয়ে দেবে, তার স্থলে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেবে
এবং এই যে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য যারা বাজারে চাকরি বিক্রি করেছে তাদের উপযুক্ত শাস্তি হবে। এখন তো শুধুমাত্র জেলে গেছেন, ট্রায়াল শুরু হয়নি, শুরু হবে। এবং এই প্রতিটি অযোগ্য চাকরি প্রাপকদের পিছনে যারা এই টাকাগুলো নিয়েছেন, যারা চাকরিটা বিক্রি করেছেন, কেউ দালাল, কেউ মন্ত্রী, কেউ আমলা, কেউ বা বোর্ডের প্রেসিডেন্ট, কেউ বা ওই যে বললো না দেখা হয়েছে জেলের অভ্যন্তরে গিয়ে প্রাক্তন চেয়ারম্যান, তাদের উপযুক্ত শাস্তি হবে। তার কারণ এখানে দুটো অংশ আছে, এক যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া, দ্বিতীয় হচ্ছে যারা চাকরি বিক্রি করেছে তাদের শাস্তি দেওয়া। আশা করি এই দুটোই ঘটবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং সরকারের যদি সদিচ্ছা থাকতো, সরকার যদি মনে করে, তাহলে এই সমস্যার 10 মিনিটের সমাধান সম্ভব। এবং এই যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ায় কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা নেই, যদি তারা অযোগ্য চাকরি প্রাপকদের বের করে দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের 1, 2, 3, 4 করে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। যোগ্য চাকরি, ইভেন আদালতের কোনো স্থগিতাদেশ নেই। আপনাদেরকে কয়েকটা কথা স্মরণ করিয়ে দিতে চাইব। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন আদালতের জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না। তারপরেই আদালত এফিডেভিট চেয়ে পাঠালো। এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি আদালতে এফিডেভিট জমা করে বললেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় এতগুলো শূন্যপদ রয়েছে, প্রাথমিকে নবম দশমে এতগুলো শূন্যপদ রয়েছে, একাদশ দ্বাদশে এতগুলো শূন্যপদ রয়েছে। তিনি একেবারেই শ্রেণীবিন্যাস করে দিলেন এবং শেষে লিখলেন যে না, কোনো প্রকার স্থগিত, নবম দশমের কোনো প্রকার স্থগিতাদেশ আছে নিয়োগের ক্ষেত্রে, একাদশ দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার স্থগিতাদেশ আছে, গ্রুপ সি বা গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার স্থগিতাদেশ আছে, দেখাতে পারবেন? কেউ দায়িত্ব নিয়ে দেখান না, দেখাতে পারবেন না। স্থগিতাদেশ নেই নিয়োগের, নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ নেই। শুধুমাত্র ওই অপকর্ম করব বলে আদালতকে অজুহাত করে তারা এই অপকর্মটি কন্টিনিউ করতে চান। আসলে এরা জানেন যে কারা চাকরি বিক্রি করেছে বাজারে এবং তারা কারা, এবং এই যে চাকরিটি চলে গেলে বা সরকার যদি শতপ্রণোদিত হয়ে এই চাকরিগুলোকে কেড়ে নিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেয়, তাহলে আসলে ক্ষতিগ্রস্ত কারা হবে? কারণ অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি তো যারা এই বাজার থেকে টাকা তুলে নিয়ে টাকাটাকে নিজেদের কাছে রেখে দিয়েছে, তারা হলো অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি। সেই অ্যাকচুয়াল বেনিফিশিয়ারিরা ক্ষতিগ্রস্ত হবে, এটা অত্যন্ত ভালো করে বুঝতে পারছে। আপনার নিশ্চিতভাবে স্মরণে থাকবে গত লোকসভা ভোটের আগে প্রেস ক্লাবের সামনে এই ছেলেমেয়েরা বসেছিল, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন, তিনিও বৈঠক করেছিলেন। কিন্তু বৈঠকের পরে তিনি দুটো কাজ করেছিলেন, এক, কিছু ছেলে মেয়েকে চাকরি দিয়েছিলেন, দ্বিতীয় হচ্ছে একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন। পরবর্তীতে আদালত যে থেকে সুপার কমিটি বলে এবং অবৈধ কমিটি বলে অভিহিত করেছিলেন, যে কমিটির মাথায় ছিলেন কনভেনার হিসেবে ডক্টর SP সিনহা, শান্তি প্রসাদ সিনহা, যার স্থান বর্তমানে জেলে। অর্থাৎ একটা লোকসভা ভোটের পর থেকে আর মানে পূর্বে থেকে আর একটা লোকসভা ভোটের পূর্বে পর্যন্ত এই 5 বছরের সময়কালের মধ্যে কি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় গৃহীত দুই ধরনের সিদ্ধান্ত। এক, ওনার সঙ্গে যারা আলাপ আলোচনায় ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে তিনি চাকরি দিয়েছিলেন, সরকারি নিশ্চিতভাবে দিয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, তারপর জয়েন করেছে। সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে। কিন্তু কি হয়েছিল, যারা মামলাকারী তাদের টপকে গিয়ে, অর্থাৎ যারা অন্য আন্দোলনকারী তাদের টপকে গিয়ে যারা সরকারের কাছাকাছি পৌঁছে গেছিল, মানে সরকার মানে কোনো ব্যক্তির তাদের কাছাকাছি পৌঁছে গেছিল, তাদের চাকরি দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের চাকরি চলে যায়। আর ইন দ্য মিনওয়াইল ওই যে বলেছিলেন, সেই সময়ের তৎকালীন শিক্ষামন্ত্রীকে আমি নির্দেশ দিয়ে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সে একটা কমিটি তৈরি করে দেবে, সেই কমিটিটাও জেলে চলে গেছে। আমি শুধুমাত্র একটা কথাই বলবো, যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, যারা সরকারের কেউ নয়, তাদের অবস্থানটা কি? নিয়োগ মিডিলম্যানের তো তাদের অবস্থান কি? তারা এই যে নিয়োগের আলোচনায় তাদের অবস্থান কোথায়? তারা মিডিলম্যান ছাড়া আর কেউ নয়। তাহলে মিডিলম্যান ভাবুন, একটা নিয়োগ প্রক্রিয়ায় মিডিলম্যান ভূমিকা পালন করছে।
মানে সরকারিভাবে আপনারা দেখাচ্ছেন সারাদিন ধরে যে অমকের দপ্তরে গেল, মিডিলম্যানের কী ভূমিকা? কেন মিডিলম্যান কোথা থেকে আসবে একটা নিয়োগ প্রক্রিয়ায়? আপনাদের অনেক ধন্যবাদ। দেখুন, গত কয়েকদিনে এই স্টুডিওয়ে বসে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর সাথে কথা হলো। প্রত্যেকের কথাতেই কিন্তু একটা কমন জিনিস খেয়াল করছি। ফিরহাদ হাকিম যাকে সান্টা ক্লজ বলেছেন, সেই মুখ্যমন্ত্রীর ইমেজের ওপর কিন্তু সমস্ত চাকরি প্রার্থীর অগাধ ভরসা। চাকরি প্রার্থীদের সাথে কথা বলে মনে হচ্ছে যে তারা সত্যিই বিশ্বাস করেন যে আইন আদালতে জটিলতা যাই যতই থাকুক না কেন, মুখ্যমন্ত্রী শুধু একবার উদ্যোগ নিলে হলো সব জটিলতা, সব জট কেটে যাবে। নেতাদের ওপর এই অগাধ আস্থা দেখেই একটা প্রশ্ন করে ফেলি, আমাদের এখানে রাজনীতি কি এরকমই মানে আস্থাপূর্ণ আছে যার ওপর লোকে ভরসা করতে পারেন, নাকি আস্তে আস্তে রাজনীতিটা আমাদের এখানে তামাশায় পরিণত হচ্ছে? না, দেখুন, সাধারণ মানুষকে রাজনীতি কোন চোখে দেখে সে কথাই যাচ্ছি না। আমাদের রাজনীতিক নেতা এই জনতাকে তারা কিভাবে দেখেন আমরা সেটা জানি। নেতারা সাংবিধানিক পদাধিকারীদের ঠিক কোন নজরে দেখেন সেটা কিন্তু খেয়াল করার বিষয়। মানে সেটাই এখন মাঝে মধ্যে ধাঁধা লেগে যাচ্ছে এই সমস্ত দেখে শুনে। আর তাদের এই যাবতীয় মানে নেতাদের প্রতি আচরণ বা নেতাদের সাংবিধানিক পদাধিকারীদের প্রতি আচরণ, সেটা দেখেই কিন্তু মনে হচ্ছে বা এই প্রশ্নটা জাগছে যে রাজনীতি কি সত্যি ক্রমশ কৌতুকের জায়গা হয়ে উঠছে নাকি? দেখুন, কয়েকদিন আগে ওই সংসদ চত্বরে যখন একদল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, তারা এক জায়গায় একত্রিত হয়েছিলেন এবং সেখানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার গতকাল শ্রীরামপুরে দলীয় মঞ্চেও কিন্তু ফের একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্যারিকেচার করেছেন। তবে আর এবার ওই রাজ্যসভার চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ক্যারিকেচার নয়, এবার তার লক্ষ্য একেবারে দেশের প্রধানমন্ত্রী। মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। জনপ্রিয়তার লোভটা একটা মারাত্মক জিনিস, জানেন তো, বোঝাই যাচ্ছে। দেখুন, এমনিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব নামকরা আইনজীবী, দীর্ঘদিন ধরে সাংসদ, কিন্তু এইভাবে লোকজনকে নকল করে জনপ্রিয়তা অর্জনের লোভটা এটা বোধহয় সামলাতে পারছেন না। তাই জগদীপ ধনখড়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নকল করে ফেললেন। ঠিক যেভাবে বিজেপির নেতারা মুখ খুলছেন, তাতে আমি নিশ্চিত কিন্তু যে রাজ্যসভার চেয়ারম্যানের ক্যারিকেচার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যতটা না পাবলিসিটি হয়েছিল তার থেকে অনেক অনেক বেশি জনপ্রিয়তা কিন্তু এবার তিনি পেয়ে যাবেন। লোকসভার বাইরে আমরা অনেক দেখেছি, কিন্তু লোকসভার মধ্যে প্রথম মিমিক্রি যার দেখেছি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। দেখেছেন না ছবি? দেখেছেন তো? দেখুন, এই যে প্রাতিষ্ঠানিক দিক থেকে যারা উচ্চ পদে রয়েছেন তাদের কোথাও গিয়ে আঘাত করার চেষ্টা বা তাদের নিয়ে এই ঠাট্টা মশকরা, এই যে ক্যারিকেচার, এই সমস্ত করা, এগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা প্রতিষ্ঠান বিরোধিতার মতো একটা বিষয় থাকতে পারে। এটাই তো স্বাভাবিক, নইলে আর করছেন কেন রাজনীতিকরা তো এমনি কিছু করেন না। কিন্তু খেয়াল করে দেখুন, এই প্রতিষ্ঠান বিরোধিতার অনেক বার্তা আছে, অনেক ধরন আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই প্রতিষ্ঠার বিরোধিতার থেকেই তো বড় বড় বৈপ্লবিক চিন্তাভাবনার সূত্রপাত আমরা তো দেখেছি। আমাদের দেশেই দেখুন, খেয়াল করে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর যখন বললেন দিল্লি চলো, সেটা তো প্রতিষ্ঠান বিরোধিতাই ছিল। তার ফল আমরা জানি। বা মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, বিদেশি পণ্য সেটাকে বর্জন করে স্বদেশি পণ্যকে আপন করে নিতে বললেন, সব প্রতিষ্ঠান বিরোধিতা। কিন্তু তার মধ্যে কোথাও গিয়ে ক্যারিকেচার ছিল না, সিরিয়াস বার্তা ছিল। কিন্তু এইরকম প্রতিষ্ঠান বিরোধিতার জন্য আমরা কার্টুনকে কিন্তু বহু ক্ষেত্রে ব্যবহৃত হতে দেখেছি, জানেন তো।
কারণ কার্টুনের একটা অদ্ভুত সফিস্টিকেশন আছে, কার্টুনে একটা সূক্ষ্মতা আছে, একটা সুন্দর একটা রসাত্মক রসবোধের সঙ্গে একটা সুতীক্ষ্ণ বার্তা দুটো ম্যাচ করানো থাকে এই কার্টুনের মধ্যে দিয়ে, একদম সোজা বুকের মধ্যে গিয়ে বেঁধে। এত সূক্ষ্ম, যতক্ষণ না বেঁধে ততক্ষণ বোঝা যায় না, কিন্তু বেঁধাটাকে আটকানো যায় না, এতটাই তার সূক্ষ্মতা। উল্টো দিকে যদি ক্যারিকেচার দেখেন, ক্যারিকেচার জিনিসটা কিন্তু ওই শারীরিকভাবে অঙ্গভঙ্গি করে তামাশা বা কারোর শারীরিক ডিফর্মিটি নিয়ে প্রশ্ন তোলা বা সেটাকে নকল করা, এগুলোর মধ্যে কিন্তু একটা স্থূলতা থাকে আমরা জানি, এবং যে সূক্ষ্ম জিনিস সহজে বুকের মধ্যে ঢুকে যায়, আসল জায়গায় ধাক্কা মারতে পারে, কিন্তু স্থূল জিনিস সেটা তো বুকে বেঁধেও না বা ভেতরেও ঢোকে না, বুকের হৃদয়েও ধাক্কা মারে না, সেটা সোজা শরীরে ধাক্কা মারে, মনে ধাক্কা মারে, মানে ভোঁতা আঘাত করে, হৃদয়ে পৌঁছয় না। যে জিনিস হৃদয়ে পৌঁছয় না তা কিন্তু আগেই বাতিল হয়ে যায়, কিন্তু এবং তা মোটা দাগের একটা বস্তু বলে গণ্য করা হয়। যে কোনো বক্তব্য সেটা যদি স্থূল হয় তাহলে বার্তাটাই কিন্তু গুলিয়ে যায়। সাধারণত কার্টুন তৈরির সঙ্গে এই রকম জায়গাতেই একটা তার বেসিক ফারাক। এখানেই মানে আমি বললাম না, কোথাও হাস্যরস মানেই খারাপ বা সেটা যে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা এই ধরনের প্রাতিষ্ঠানিক বিরোধিতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এরকম একদম না। আমি কার্টুনের উদাহরণটা সেই জন্যই দিচ্ছি। এরকম রঙ্গরসিকতার জায়গাও তো প্রচুর রয়েছে। রবীন্দ্রনাথ থেকে দাদা ঠাকুর, তাদের কৌতুক, তার মধ্যে কোথাও কোথাও তীব্র বিরোধিতা ছিল, কিন্তু সব কিছুর মধ্যে সূক্ষ্ম রসবোধ ছিল, একটা সফিস্টিকেশন ছিল। সব থেকে বড় কথা জানেন তো, সফিস্টিকেশন না থাকলে রসবোধটা বেরোতে পারে না, আর সে রসবোধের মধ্যে সূক্ষ্মতাটাও আসে না। প্রথমে উপরাষ্ট্রপতিকে নিয়ে যখন ক্যারিকেচার করেছিলেন কল্যাণ, তখন তিনি বলেছিলেন তিনি পাবলিসিটি করতে চাননি। ঠিকই ধরেই নিয়েছিলাম যে ওই সাংসদরা তারা সব সাসপেন্ড হয়েছেন, একজোট হয়েছে, নিজেদের মধ্যে টাইম পাস করছেন, হয়তো সেটাকে তারা প্রচারের আলোয় আনতে চাননি, সত্যিই চাননি। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে এটা কেউ জানতেই পারতো না যদি না রাহুল গান্ধী এটাকে ভিডিও করতেন। ऐसा बारे में मेरे को कुछ पता नहीं है, मैंने इसका बारे में कोई टिप्पणी नहीं कटेंगे। इसमें हमारा पार्लियामेंट्री पार्टी दे आर टेकिंग केयर, सो दे विल बी फेयर इनफ टू टेक द डिसीजन। हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, ये डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली, आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में ছবি নেই তুলতা। তো মানে তিনি তার মতো করে অবশ্য যাবতীয় যার ওপরে চাপানো যায় তাকে চাপিয়ে দিয়েছেন, সেটা আলাদা কথা, কিন্তু ঘটনা তো তাই, এটা চট করে সামনে আসতো না। কিন্তু এবার যেটা হলো, শ্রীরামপুরের এই যে সভায় শ্রীরামপুরের সাংসদ তিনি যেটা করলেন, সেটা তো একদম ওপেনলি লোককে দেখানোর জন্যই, প্রচার করার জন্যই। শ্রীরামপুরের সাংসদ বলছেন ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট, মানে মত প্রকাশের স্বাধীনতা একজন মানুষের মানে মৌলিক অধিকার। কল্যাণ বলেছেন মিমিক্রিও মত প্রকাশের একটা মাধ্যম, তাই মিমিক্রি করাটাও তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু অধিকার বোধ একটা জিনিস, রসবোধ একটা জিনিস, সূক্ষ্মতার একটা জিনিস, আর স্থূলতা সেটাও আরেকটা জিনিস। মানে সব কিছুর মধ্যে দিয়ে যদি প্রতিষ্ঠার বিরোধিতাটা বা কোনো বার্তা দেওয়ার কাজটা, বার্তা তো লোকে এই জন্য যে যাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তাদের মনের মধ্যে প্রবেশ করবে, তবে না বার্তার সার্থকতা। এত কিছু যখন করছেন একজন রাজনীতিক, নিশ্চয়ই কিছু বার্তা দিতেই করছেন, কিন্তু সেটা যদি সূক্ষ্ম না হয়ে স্থূল হয়ে যায় তাহলে কিন্তু ওই বার্তা দেওয়ার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যেতে পারে। নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে, আসল কথা হচ্ছে তাই। অয়েলিং 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 অয়েলিং। শুনুন, রাইট টু এক্সপ্রেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট। স্যার, ইউ আর এ লয়ার, না? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right. দেখুন, সংসদে না হয় রাহুল গান্ধী ছিল, একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দায় ঠেলের জায়গা থেকে তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা চাপিয়ে দিয়েছিলেন। কংগ্রেস সাংসদ ভিডিও করেছিলেন বলে গোটা দেশ শুদ্ধ লোক জানতে পেরেছে কি করেছেন কল্যাণ, এরকমই তিনি বলতে চেয়েছেন। কিন্তু এই যেটা করলেন জনগণের সামনে, এবারেরটা
ওই বক্তব্যের পরেও কি লোকজনের প্রতিক্রিয়া হয়েছে সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেনেছেন। তারপরেও তিনি জনগণের সামনে যেটা করলেন তার কারণ কি? এটা কি কোনো প্রশ্রয়ের ফল, নাকি এখনকার রাজনীতিতে আসলে বেসিক্যালি বলার মতো কিছু নেই, জানেন তো, অন্তঃশ্বাস শূন্য, তাই যেন তেন প্রকারণ কিছু এমন করার কথা যেটা নজর কাড়বে আর কি। বিজেপি নেতারা কিন্তু বলছেন যে প্রশ্রয় পেয়েই কল্যাণের কৌতুক করার ইচ্ছেটা আরও বেশি চাগার দিচ্ছে। अब उनकी राजनीति का यही अस्तर है तो राहुल गांधी क्यों चुप है? राहुल गांधी चुप है, ममता चुप है, देश जनता जवाब देगी। मैं भर्त्सना करता हूँ। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের ভোটারদের একটা অংশ। এখানে এই ধরনের কথাবার্তা বললেও ভোট পাওয়া যায়। এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপনি হারাতে না পারেন তাহলে এদের কোনোদিন শিক্ষা হবে না। দেখুন, সব মানুষের চিন্তাভাবনা তো একরকম নয়, তাই তারা এক একজন এক এক রকম ভাবেন, এটাই তো স্বকীয়তা। সবাই একদম আলাদা, নিজের মতো, এই যার জন্য কিন্তু একটা জায়গায় নেতারা একরকম, জানেন তো, এই জায়গাটা বেসিক ক্যারেক্টার যেটা শুভেন্দু অধিকারী বললেন অনেকটা সেরকমই আর কি। আমরা সেই রকম নেতাই পাই, সেরকম আমরা যেরকম নেতা ডিজার্ভ করি সেই নেতাই পাই, আমরা আমাদের মতো নেতা পাই। সুতরাং আমাদের আর নেতাদের মধ্যে এই ক্ষেত্রে অন্তত কোথাও একটা মিল আছে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যগুলোর সম্পর্কে সবাই যেরকম প্রতিক্রিয়া দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে গোটা ব্যাপারটার মধ্যে হয়তো একটুখানি সূক্ষ্মতার অভাব রয়েছে, যেটাকে ওই বিরোধীরা বলছেন স্থূলতার অভাব, আরও অনেক কিছু বলছেন, শিক্ষা দীক্ষা টিক্ষা, ওসবগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, ওগুলো তো নেতারা নেতাদের চেনেন, তারা তাদের মতো করে বলেন। কিন্তু কিছু জায়গা আমরা জানি, জানেন তো, যে এই আইনজীবী তাদের নয় ঠোঁট কাটা হলে চলে, তাদের এটাই ধরন আর কি। তাদের একজন এক জায়গায় একরকম থাকবেন, আরেক জায়গায় আরেক রকম হবেন, এটা তো হয় না। ফলে গোটা ব্যাপারটার মধ্যে একটা প্যারিটি থাকে, সেই জন্যই হয়তো কিছু জিনিস ঘটে আর কি। কিন্তু ধরুন কি কারুর ক্ষেত্রে তো আমরা জানি যে যিনি অত্যন্ত সুভদ্র, সুশিক্ষিত, রুচিশীল, ব্রাত্য বসুর মতো, আমাদের শিক্ষামন্ত্রীর মতো কেউ তার কাছ থেকে তো আবার একটু ওই সূক্ষ্মতার এক্সপেক্ট করাই যায়। তার কেন দরকার পড়লো রাজ্যপালকে কালিদাস বলার? এর আগে তো তিনি বিভিন্ন রকম বিভিন্ন উদাহরণ দিতেন, সূক্ষ্ম ব্যাপার বলতেন, কিছু ক্ষেত্রে শব্দের মার প্যাচে জটিল বিষয় আনতেন, গোটা ব্যাপারটার মধ্যে কিন্তু রসবোধ থাকতো, শিক্ষার ছাপটা থাকতো, এগুলো থাকতো। সেখান থেকে এরকম সোজা সাপটা কালিদাস বলা, এগুলো কালিদাস বলা খারাপ না, কালিদাসকে কবে আর কে খারাপ বলেছে, কিন্তু কোন পার্সপেক্টিভে কি বোঝাতে চেয়েছেন সেটা তো আমরা জানি। এই যে তুলনাটা না, এটা কিন্তু খুব সোজা সাপটা হয়ে গেল, তার সঙ্গে ঠিক খাপ খায় না, এত সহজ ভাষায় সোজা সরল মোটা বিষয়টা আর কি, এটা তার সঙ্গে ঠিক যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাহুকে নিয়োগ করেছিলেন সিভি আনন্দ বোস, কিন্তু গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে রাজভবনের সাথে একটা চাপানুতরে জড়িয়েছেন তিনি। এবার সেখানেই যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বলেছেন রাজ্যের পরামর্শ মেনে তিনি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের একটা ডেট ফিক্স করেছিলেন। শিক্ষামন্ত্রীও বলেছেন যে রাজ্য সরকারের চিঠির ভিত্তিতেই সমাবর্তনটা ঠিক করেছিলেন বুদ্ধদেব সাহু। হয়তো একটু গর্ব করেই বলেছিলেন, যে কারণ মনে হয়েছিল রাজ্যপাল নিযুক্ত উপাচার্য, তিনি পরামর্শ করছে আমার সাথে, আমাদের ভিত্তিতেই গোটা ব্যাপারটা করছেন, এটা বেশ ফলাও করে তিনিও সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন। এবার তার ফল যেটা হয়েছে, তার ফলই কিনে জানি না, আমরা জাস্ট কারণ সম্পর্ক খুঁজতেই যাই না, রাজনীতিক, রাজ্যপাল সব উচ্চমার্গীয় ব্যাপার, আমরা শুধু ঘটনা পরম্পরাটা সাজিয়ে দিই। আমরা দেখলাম তারপরেই রাজ্যপাল বুদ্ধদেব সাহুকে অপসারণের চিঠি পাঠিয়ে দিলেন। সেখানেই বোধহয় ব্রাত্য বসুর মনে হয়েছে সিভি আনন্দ বোস নাকি কালিদাসের মতো আচরণ করছেন। এবার কালিদাসের কোন পার্টটার মতো আলোচনা করছেন এটাও এখন পরে মনে হচ্ছে, জানেন তো, কারণ যখন ব্রাত্য বসু বলছেন তিনি তো সোজা সাপটা বলবেন না, সোজা সাপটা হলে ওই কালিদাস কাদের বলা হতো, যিনি নিজে যে ডালে বসে আছেন সেই ডালই কাটছেন, এরকম একটা বিষয় তাদের সোজা বাংলায় কী সব বলে টলে আর কি, এই সব নিশ্চয়ই ব্রাত্য বসু বলবেন না। তিনি কালিদাস বলতে কি সেই কবি কালিদাসের কথা বলছেন? দেখুন, অনেক কিছু টেকেন আমাদের রাজ্যপাল, কোনটা বলতে চাইছেন ব্রাত্য বসু আমরা জানি না, তবে একটা ব্যাপারে নিশ্চিত, আপনি যেটা ভাববেন, যেটা ধরে এগোতে চাইবেন, ঠিক তার উল্টোটা উনি বোঝাতে চাইছেন। শিক্ষিত, রুচিশীল এবং বিদগ্ধ লোকজনের, বুদ্ধিজীবীদের
এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট, স্থূলতা আর সূক্ষ্মতার ফারাক। আসলে উনি আস্তে আস্তে ক্রমশ ভারতীয় শাস্ত্র অনুযায়ী কালিদাস হয়ে উঠছেন। নিজের গাছের কাঠ উনি নিজেই কাটছেন, ডাল। সারাক্ষণ তদন্তই করতে চাইছেন সমস্ত উপাচার্যের বিরুদ্ধে। তিনি নিয়োগ করছেন, তিনি বরখাস্ত করছেন, তিনি তদন্ত করছেন, তিনি তাদের হারে করে তেড়ে যাচ্ছেন। তো যিনি যা পারেন তাই করছেন, এটা তো সাইকি ওনার। এর আগে ফাঁসুরে, নতুন ভ্যাম্পায়ার, জেমস বন্ড, এরকম বাছাই করা সব বিশেষণ ব্যবহার করেছিলেন শিক্ষামন্ত্রী। এবার মজাটা দেখুন, ওই যেটা বলছিলাম, এবার কালিদাস বলে দিলেন, সবই বলছেন একটা অন্য কিছু রেসপেক্টে, যার এও হয় ও হয়। আপনি সেটাকে খারাপ অর্থে নিলে বলবেন এটা আপনার ভাবনার দোষ। আমাদের সবই আমাদের দোষ, কপালের দোষও বলতে পারেন। দেখুন, রাজনীতি বহু কিছু হারিয়েছে, সততা, মূল্যবোধ, উদ্দেশ্য, এসব তো আগেই হারিয়ে গেছে। মানে উদ্দেশ্যটা বোধহয় সব পুরোপুরি হারিয়ে গেছে। তাই ভাবছি যদি সবই হারিয়ে গিয়ে থাকে, রইলটা কি বলুন তো? সব হারিয়ে গেলে যেটা পড়ে থাকে সেটা তো হতাশা। এবার সততা, মূল্যবোধ হারালে মস্তিষ্ক কি কাজ করা বন্ধ করে? যে সবাই এরকম লাগাম ছাড়া সব কাজ করছেন। রুচিশীল শিক্ষিত লোকের আচরণ থেকেও যদি ওই রুচির ছাপটা চলে যায়, তাহলে সেটা কি ইন্টেলেকচুয়াল ডেথ বলা চলে?